আজকে আমার ছোট ভাই রিহানের জন্মদিন, তাই বাসায় বড়সড় করে একটা পার্টির আয়োজন করা হয়েছে। কারণ উনি হচ্ছেন পরিবারের ছোট ছেলে, উনার কোনো কিছুতে কমতি থাকবে তা তো অসম্ভব। সন্ধ্যা হতেই একে একে সবাই আসতে লাগলো। আমি কেক এনে টেবিলে রাখতে রাখতে হঠাৎ পেছন থেকে কারোর ডাক কানে এলো। তাকিয়ে দেখি ফারহান, মানে আমার বেস্ট ফ্রেন্ড। আমি সেদিকে এগিয়ে গেলাম। কিরে, এতক্ষণে তোর আসার কথা মনে হলো? আরে দোস্ত বলিস না, আজকে আমার ছোট বোন ফারজানার এক্সাম ছিল। ওকে কলেজে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা সব আমাকেই করতে হয়, তাই তো দিনে আসতে পারিনি। আমি তো আরও ভেবেছি হয়তো তুই আসবি না। এটা কোনো কথা বললি তুই? তোর কোনো প্রোগ্রামে আমি আসবো না? না, তা তো হতেই পারে না। আর হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, এই যে দেখ কাকে নিয়ে এসেছি। কাকে? আমার বোন ফারজানা। বাসায় আব্বু আম্মুও আমাকে একটা পার্টিতে চলে গেছেন, তাই ওকেও সাথে নিয়ে আসলাম। বাসা তো আর একা একা রেখে আসা যায় না। বলেই ফারহান হাত দিয়ে দেখিয়ে দিল। আমি তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। ফারহানের সাথে অনেকবার ভিডিও কলে কথা বলার সময় পেছনে কাউকে হেঁটে যেতে দেখেছি, কিন্তু এভাবে সামনে থেকে দেখা এই প্রথম। আমি হালকা হেসে বললাম, ও তাহলে এই হচ্ছে সেই বিখ্যাত ছোট বোন, নাম তো অনেক শুনেছি। ফারজানা একটু লাজুক হেসে বলল, আমি আবার বিখ্যাত কবে হলাম? ফারহান সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে দোস্ত, ওকে পাত্তা দিস না। সারাদিন বই আর ফোন নিয়ে পড়ে থাকে, মানুষ দেখলে লজ্জা পায়। তা ভালোই তো। আমাদের বাসায় আজকে ভিড় দেখে ভয় পেয়ে পালিয়ে যেও না যেন। ফারজানা মাথা নেড়ে বলল। না, আমি ঠিক আছি। তার গলার স্বরটা নরম, শান্ত। পার্টির কোলাহলের মাঝেও আলাদা করে শোনা যায়। চলো ভেতরে বসি, সবাই আছে। ভেতরে ঢুকতেই রিহান দৌড়ে এসে ফারহানাকে জড়িয়ে ধরল। ভাইয়া আসছ? গিফট আনছো তো? হ্যাঁ অবশ্যই, না আনলে তো আবার আমার মাথার চুল থাকবে না। কই দাও। এই যে, আগে কেক কাট, তারপর গিফট। রিহান তখন ফারজানার দিকে তাকিয়ে বলল, উনি কে? এইটা ফারহানের বোন, নাম ফারজানা। ওকে আপু বলে ডাকবে। আপু? তুমি আমার পাশে দাঁড়াইবা কেক কাটার সময়। ফারজানা অবাক হয়ে আমার দিকে তাকালো, যেন বুঝতে পারছে না কি বলবে। আমি চোখের ইশারায় বললাম, হ্যাঁ বলতে। আচ্ছা, দাঁড়াবো। কেক কাটার সময় সবাই একসাথে গান ধরল, হ্যাপি বার্থডে টু ইউ। পুরো ঘর ভরে গেল হাসি আর চিৎকারে। আমি কেকের প্লেট নিতে নিতে দেখলাম ফারজানা একটু দূরে দাঁড়িয়ে আছে, যেন ভিড়ের সাথে ঠিক মানিয়ে নিতে পারছে না। আমি একটা প্লেটে কেক নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। এই নাও তোমার জন্য। না না, লাগবে না। এইটা না খেলে রিহান রাগ করবে কিন্তু। ফারজানা ছোট্ট করে হাসল। ঠিক আছে, অল্প একটু দিন। আমি কেকের ছোট টুকরোটা ওকে দিলাম। ও খেতে খেতে চারপাশ দেখছিল। বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বড়রা গল্প করছে। আমি জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? ভালো, আপনারা সবাই খুব ফ্রেন্ডলি। আমি মজা করে বললাম, আপনারা কেন? আমাকেও আপনি বলবে নাকি? ফারজানা লজ্জা পেয়ে বলল, না মানে অভ্যেস। ঠিক আছে, আজকে থেকে তুমি বলার প্র্যাকটিস শুরু। সে মাথা নিচু করে হেসে ফেলল। কিছুক্ষণ পর মিউজিক চালু হলো। ফারহান আর ওর বন্ধুরা নাচ শুরু করে দিল। ফারহানও গিয়ে যোগ দিল ওদের সাথে। আমি ফারজানাকে উদ্দেশ্য করে বললাম, তুমি বসে বসে বোর হচ্ছ না তো? না তো। ঠিক আছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে সবাই ধাক্কা দিবে। চলো বারান্দায় যাই। সে একটু ভেবে মাথা নেড়ে আমার সাথে বারান্দায় এলো। বাইরে হালকা ঠান্ডা হাওয়া, দূরে রাস্তার লাইট জ্বলছে। ভেতরের শব্দ এখানে এসে অনেক হালকা লাগছে। ফারজানা রেলিং ধরে দাঁড়িয়ে বলল, আপনাদের বাসা খুব সুন্দর। ধন্যবাদ, তবে আজকে এত লাইট আর সাজসজ্জার জন্য বেশি সুন্দর লাগছে। একটু চুপচাপ নীরবতা নেমে এলো। আমি নীরবতা ভেঙে বললাম, ফারহান তো বলে তুমি খুব পড়ুয়া। ও সব বাড়িয়ে বলে। তাহলে আসল কথা কি?
আমি আসলে ডাক্তার হতে চাই। আমি অবাক হয়ে বললাম, ও এত বড় প্ল্যান, ভালো তো। ছোটবেলা থেকে ইচ্ছে হাসপাতালে গেলে ডাক্তারদের দেখতাম, তখন মনে হতো আমিও একদিন এমনভাবে কাউকে সেবা করব। আমি কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা শুধু লাজুক না, ভেতরে অনেক স্বপ্ন লুকিয়ে আছে। আমি মজা করে বললাম, তাহলে আগেই বলে রাখি, ভবিষ্যতে যদি আমার প্রেশার টেশার বাড়ে, ফ্রি ট্রিটমেন্ট চাই কিন্তু। আগে ডাক্তার তো হতে দিন, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লিস্ট করে রাখতেছি। ভবিষ্যতের পার্সোনাল ডাক্তার। সে মাথা নিচু করে হাসতে লাগলো। বারান্দার হালকা বাতাসে ওর চুল উড়ছিল। অদ্ভুত শান্ত একটা মুহূর্ত। ভেতর থেকে হঠাৎ চিৎকার ভেসে এলো, ডান্স 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 ডান্স। আমি হেসে বললাম, মনে হয় ভেতরে নাচের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আপনি চান তবে? আমি এসবে কমফোর্ট ফিল করি না, একদম তোমার মতো। সে হেসে ফেলল, একদম খোলা হাসি। লাজুক মুখের সাথে এমন হাসি একদম আলাদা লাগে। আমরা আবার ভেতরে ঢুকতেই ফারহান আমাদের দেখে ভ্রু নাচালো। কি ব্যাপার, তোরা বারান্দায় মিটিং করতেছিলি নাকি? তোরে ছাড়া কি মিটিং হয়? ফারজানা লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইল। ফারহান তুষ্টু হাসি দিল, কিন্তু কিছু বলল না। রিহান দৌড়ে এসে বলল, ভাইয়া, সবাই ডান্স করছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তোর গার্ডিয়ান, আমি নাচলে কি করে হবে? কেন, কি করতেছো তুমি? কেউ বেশি কেক খাচ্ছে কি না সেদিকে নজর রাখতেছি। মিথ্যা, তুমি নাচতে পারো না সেটা বলো। সবাই হেসে উঠল। ফারজানাও চুপচাপ হেসে ফেলল। পার্টি ধীরে ধীরে শেষের দিকে গেল। অতিথিরা একজন একজন করে বিদায় নিতে লাগলো। ফারহান এসে বলল, দোস্ত আমরা উঠি, দেরি হয়ে যাবে। আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা দাঁড়া, গেট পর্যন্ত যাই। বাইরে গেটের কাছে হালকা হলুদ লাইট জ্বলছে, চারপাশ বেশ শান্ত। ফারহান আগে গিয়ে রিক্সা ডাকতে লাগলো। আমি আর ফারজানা একটু দূরে দাঁড়িয়ে। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, আজকে খুব ভালো লাগলো। আমাদেরও। তুমি না এলে পার্টি এত সুন্দর হতো না। কিন্তু আমি তো কিছুই করিনি। সবসময় কিছু করতে হয় না, কখনো কখনো কারো উপস্থিতি যথেষ্ট। সে চোখ নামিয়ে ফেলল, ঠোঁটে কোণে ছোট্ট হাসি। রিক্সা চলে এলো। ফারহান উঠে বসে বলল, আচ্ছা দোস্ত, কাল কথা হবে। ফারজানা উঠতে গিয়ে একবার আমার দিকে তাকালো। বাই, আবার দেখা হবে। ইনশাল্লাহ। রিক্সা ধীরে ধীরে দূরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না আলোটা চোখের আড়াল হলো। তারপর ঘরে এসে সব কিছু গুছিয়ে ঘুমিয়ে পড়লাম। কেটে গেল 2 মাস। অফিসের কাজ আর নানান ঝামেলায় কেটে গেছে দিন। এর ভিতরে 2 বার ফারহানের সাথে কথা হয়েছে আমার, তাও ফোনে। দেখা করার মতো সুযোগ হয়নি। বিকেলে রুমে বসে ল্যাপটপে কাজ করছিলাম, এমন সময় কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম ফারহান। মুখে একটু মুচকি হাসি এলো। কিরে, কেমন আছিস? এই তো দোস্ত, ভালো। তোর কি খবর? ভালো। আজকে কি তুই ফ্রি আছিস সন্ধ্যার দিকে? কেন? আরে আজকে আমার বোন ফারজানার জন্মদিন, তাই বাসায় ছোটোখাটো একটা আয়োজন করব। ফারজানা জানে না, ওকে সারপ্রাইজ দেব। তাই তুই সন্ধ্যায় চলে আসিস। আর হ্যাঁ, সাথে রিহানকেও নিয়ে আসিস। ফারহানের কথা শুনে আমার মুখে অজান্তেই হাসি চলে এলো। আরে বাহ, আমাকে আগে বললি না কেন? অবশ্যই আসবো, রিহানকেও নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু প্লিজ ওকে যেন কিছু বুঝতে না দেওয়া হয়। ও একদমই কিছু জানে না। আরে দোস্ত, সারপ্রাইজ প্ল্যানিংয়ে আমি এক্সপার্ট। ওকে, তাহলে দেখা হচ্ছে। ফোন কেটে যাওয়ার পর কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। আজ ফারজানার জন্মদিন কথাটা মাথায় বারবার ঘুরছিল। অজান্তেই মনে পড়ল সেই রাতের কথা, বারান্দার হাওয়া, ওর লাজুক হাসি। আমি মাথা ঝাঁকিয়ে কাজের দিকে মন দিলাম, কিন্তু মনটা আর ঠিকমতো কাজে বসল না। সন্ধ্যার আগেই রিহানকে ডাকলাম। এই রিহান, রেডি হ, ফারহানের বাসায় যাব। কেন? ওই যে ওর বোনের জন্মদিন আজকে। ও, ওদের বাসায় কেক থাকবে? থাকতেও পারে,
নাও থাকতে পারে। চুপচাপ রেডি হ। রিহান সন্দেহের চোখে তাকালো। কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। তুমি এমন সিরিয়াস কেন? বেশি কথা বলবি না, না হলে রেখে যাব। সে দৌড়ে রেডি হতে গেল। আমি নিজের রুমে ঢুকে আলমারি খুলে দাঁড়িয়ে রইলাম। কি পরা যায়, অকারণে এত চিন্তা কেন করছি বুঝতে পারছিলাম না। শেষে একটা হালকা নীল শার্ট বেছে নিলাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো ঠিক আছে, খুব বেশি ওভার না। বের হওয়ার আগে ভাবলাম খালি হাতে যাওয়া ঠিক হবে না। পাশের শপিং মলে ঢুকলাম। ভাইয়া, গিফট কিনবা? হ্যাঁ। গিফট শপে ঢুকে অনেক কিছু দেখতে লাগলাম, ডায়েরি, পারফিউম, শোপিস, কিন্তু কিছুই ঠিক মনে হচ্ছিল না। হঠাৎ চোখে পড়ল একটা সুন্দর ছোট্ট টেবিল ল্যাম্প। ল্যাম্পটার আকৃতি খোলা বইয়ের মতো, আর ওপরে ছোট করে লেখা ফিউচার ডক্টর। আমার ঠোঁটে হাসি চলে এলো। ওর জন্য বেস্ট হবে এটা। আমি দোকানদারকে বললাম খুব সুন্দর করে এটা প্যাক করে দিতে। রিহান ফিসফিস করে বলল, ওয়াও, অনেক সুন্দর। আমাকে তো কখনো এমন কিছু গিফট দাওনি। তুই কি ভালো করে পড়াশোনা করিস? সারাদিন তো খেলা আর মোবাইল নিয়েই পড়ে থাকিস। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিও না প্লিজ। তারপর দুই ভাই রিক্সা করে চলে গেলাম ফারহানের বাসায়। বাসায় পৌঁছে দেখি পুরো বাসা অন্ধকার। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কিছু হচ্ছে। আমি কল দিতেই ফারহান আসতে দরজা খুলল। তারপর ফিসফিস করে বলল, শ্শ্, ভেতরে আয়। ভেতরে ঢুকে দেখি ড্রয়িং রুমে হালকা লাইট, বেলুন, টেবিলে কেক ঢাকা দেওয়া। ফারহানের কয়েকজন কাজিনও আছে। প্ল্যান তো ভালোই করেছিস। আজকে ওর মুখের এক্সপ্রেশন দেখবি। রিহান উত্তেজনায় লাফাচ্ছে। কিছুক্ষণ পর ফারহান বলল, ঠিক আছে, আমি ডেকে আনতেছি, সবাই লাইট অফ করো। পুরো ঘর অন্ধকার। কিছুক্ষণ পর ফারজানার কণ্ঠ শোনা গেল, ভাইয়া এত অন্ধকার কেন? ঠিক তখনই সবাই একসাথে চিৎকার করে উঠলাম, সারপ্রাইজ! লাইট জ্বলে উঠতেই দেখি ফারজানা দরজার কাছে দাঁড়িয়ে, একদম অবাক। তারপর ধীরে ধীরে ওর মুখে হাসি ফুটে উঠল, চোখ দুটো ঝলমল করছে। এগুলো আমার জন্য? হ্যাঁ পাগলি, তোর জন্মদিন ভুলে গেছিস ভাবছিস? ও দৌড়ে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরল। সেই দৃশ্যটা দেখে কেন জানি বুকের ভেতরটা হালকা নরম হয়ে গেল। কেক কাটার সময় ফারজানা বারবার সবার দিকে তাকাচ্ছিল। আমার দিকে চোখাচোখি হতেই থমকে গেল। আমি হালকা হেসে মাথা নেড়ে হ্যাপি বার্থডে বললাম। কেক কাটার পর রিহান আগে গিয়ে কেক মাখিয়ে দিল ওর গালে। সবাই হাসাহাসি করতে লাগলো। আমি একটু পরে গিফটটা ওর দিকে বাড়িয়ে দিলাম। এইটা তোমার জন্য। ফারজানা অবাক হয়ে বলল, কি এইটা? খুলে দেখো। সে ধীরে ধীরে র্যাপার খুলল। ফিউচার ডক্টর লেখা ল্যাম্পটা দেখে ওর চোখ বড় হয়ে গেল। দোয়া করি ভবিষ্যতে খুব বড় একজন ডাক্তার হও। আপনার মনে আছে? কিছু কথা ভুলে যাওয়া যায় না। সে কিছু বলল না, শুধু এমনভাবে হাসলো যেন এই ছোট্ট গিফটটাই ওর কাছে পৃথিবীর সেরা জিনিস। সেদিন রাতের পার্টি, কেক, হাসি, মজার ভিড়ের মাঝেও আমাদের দুজনের মাঝে একটা আলাদা নীরব বোঝাপড়া তৈরি হলো, যেটা বন্ধুত্ব না, আবার ভালোবাসাও না, কিন্তু দুজনের মনেই চুপচাপ জায়গা করে নেওয়া এক নরম অনুভূতি। সেদিন রাতের পর আবার সব কিছু কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। না কোনো ফোন, না কোনো মেসেজ, না কোনো দেখা। মাঝে মাঝে ফারহানের সাথে কথা হতো, কিন্তু ফারজানার কোনো কথা উঠত না। আমি নিজেও কাজ নিয়ে ডুবে থাকতাম। তবুও মাঝে মাঝে রাতে লাইট অফ করার আগে মনে পড়তো খোলা বইয়ের মতো ল্যাম্পটা হয়তো এখন জ্বলছে আর সে পড়ছে। কিন্তু জীবন গল্পের মতো থেমে থাকে না। সময় গড়িয়ে গেল। একদিন রাত প্রায় 10:30। আমি ল্যাম্পটা বন্ধ করে শুতে যাচ্ছি, এমন সময় ফোন কাঁপতে শুরু করলো। অচেনা নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে কাঁপা গলা। হ্যালো, আপনি কি ফ্রি আছেন? আমি অবাক হয়ে উঠে বসে পড়লাম। ফারজানা, এই নাম্বার তোমার? না, আমার বান্ধবীর নাম্বার। প্লিজ আপনি কি একটু এখনই আমাদের বাসার ছাদে আসতে পারবেন?
আমার বুক ধক করে উঠল। এখন? কেন? কি হয়েছে? প্লিজ আসুন, খুব দরকার, আমি অপেক্ষা করছি। লাইন কেটে গেল। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। ফারহানদের বাসার ছাদে উঠে দেখি অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে ফারজানা। ওড়না শক্ত করে জড়িয়ে ধরে আছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো লাল। আমি কাছে যেতেই সে ঘুরে তাকালো। কি হয়েছে? সব ঠিক আছে? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ বলে ফেলল, বাসা থেকে আমার বিয়ের কথা বলছে। আমার গলা শুকিয়ে গেল। ও আচ্ছা, তারপর? ছেলেটা নাকি অনেক ভালো, বিদেশে থাকে, সবাই খুশি, কিন্তু তার গলা ভেঙে গেল। আমি আস্তে করে বললাম, কিন্তু কি? তুমি কি খুশি না? সে মাথা নাড়ল। আমি তাকে চিনি না, পছন্দও করি না। আর কথা থেমে গেল, চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি অস্থির হয়ে বললাম, আর? সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি। মুহূর্তটা যেন থমকে গেল। হাওয়া বইছে, দূরে কুকুর ডাকছে, কিন্তু আমার কানে শুধু ওর এই একটা কথাই বাজছে। আমি চুপ। সে আবার বলতে লাগলো কাঁদতে কাঁদতে, অনেক দিন ধরেই আমি চেষ্টা করেছি ভুলে থাকতে, কিন্তু পারিনি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আপনি আপনি কি আমাকে বিয়ে করবেন? আমার বুকের ভেতর ঝড় উঠল। আমি চোখ বন্ধ করলাম এক সেকেন্ডের জন্য। আমিও ওকে পছন্দ করি, খুব করি, কিন্তু কোথাও যেন একটা বাধা আছে। আমি ধীরে ধীরে বললাম, ফারজানা, তুমি যা বলছো সেটা এত সহজ না। আমি জানি, কিন্তু আমি কাউকে বলতেও পারছি না। ফারহান, সে আমার সবচেয়ে ভালো বন্ধু। সে যদি জানে। আমার গলা আটকে গেল। আমি আবার বললাম, যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়? ফারজানা মাথা নাড়তে নাড়তে কাঁদতে লাগলো। তাহলে আমি কি করব? আমি কাউকে ভালোবাসি না, শুধু আপনাকে ভালোবাসি। আমি মুখ ফিরিয়ে নিলাম, চোখ ভিজে উঠছিল। আমি শক্ত গলায় বললাম, না ফারজানা, এটা ঠিক না। তুমি তোমার পরিবারের কথা ভাবো। তারা যাকে ঠিক করবে তা অবশ্যই তোমার ভালোর জন্য। ফারজানা চিৎকার করে উঠল। না, আমি পারবো না, কখনোই না। তার কান্নার শব্দ ছাদ ভরে গেল। হঠাৎ পেছন থেকে একটা গলা ভেসে এলো। পারবি না কেন? আমরা দুজনেই ঘুরে তাকালাম। সিঁড়ির পাশে দাঁড়িয়ে ফারহান, মুখ গম্ভীর, চোখে কড়া দৃষ্টি। আমার বুক কেঁপে উঠল। দোস্ত, আমি। ফারহান হাত তুলে থামালো। সব শুনেছি আমি। কিছুক্ষণ নীরবতা। ফারহান ধীরে ধীরে এগিয়ে এলো। তোরা আমার পেছনে এসব করছিস? আমি মাথা নিচু করে রইলাম। ফারজানা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, সব দোষ আমার, ওনার কোনো দোষ নেই। যা বলার আমি বলেছি। ফারহান কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ দীর্ঘ শ্বাস ফেলল। হায় রে, পাগল দুটো আমার। আমরা অবাক হয়ে তাকালাম। আমি কি অন্ধ নাকি? আমি আরও আগে থেকেই বুঝেছিলাম কিছু একটা আছে। আমি ইচ্ছে করে কিছু বলিনি, ভাবছিলাম সময় হোক, কিন্তু আজ তো তোরা সিনেমা বানিয়ে ফেলেছিস। ফারজানা থেমে থেমে বলল, মানে তুমি রাগ করনি? রাগ করব কেন? আমার বোন যদি মন থেকে কাউকে পছন্দ করে, তাহলে আমি কেন রাগ করব? দোস্ত, তুই কি সিরিয়াস? ফারহান এসে আমার কাঁধে চাপড় দিল। কিন্তু একটা শর্ত আছে। আমি দম বন্ধ করে বললাম, কি? আমার বোনকে কাঁদালে তোর মাটির নিচে পুঁতে রাখবো। ফারজানা কান্নার মাঝেই হেসে ফেলল। আমি গম্ভীর হয়ে বললাম, কথা দিচ্ছি, কখনো কাঁদতে দেব না। আচ্ছা ঠিক আছে, এখন নিচে আয়, কাল আব্বু আম্মুর সাথে কথা বলবো। ফারজানা আমার দিকে তাকালো, চোখে পানি, কিন্তু হাসি ভরা। সে রাতে ছাদের আকাশের নিচে দাঁড়িয়ে মনে হলো, ভাগ্য কখনো কখনো দেরি করে, কিন্তু ঠিক মানুষগুলোকে ঠিক জায়গায় এনে দাঁড় করিয়েই দেয়। তারপর দুই পরিবারের সম্মতিতে আমাদের সম্পর্ককে মেনে নেওয়া হয় এবং সকল ফর্মালিটিস মেনে আমার এবং ফারজানার বিয়ে সম্পন্ন হয়। ফারজানাকে নিয়ে আসার সময় ফারহান আমাকে জড়িয়ে ধরে কাঁদল। ভাই, ও আমার অনেক আদরের বোন, অনেক আদরে বড় করেছে ওকে, আর আজকে সে চলে যাচ্ছে।
আমার পুরো ঘরটাই খালি হয়ে যাবে। ওকে কখনো কষ্ট দিস না ভাই, যত্নে রাখিস। আমি ফারহানের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললাম, কথা দিচ্ছি ফারজানাকে অনেক আগলে রাখব, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাত 11টায় বাসর ঘরে ঢুকতে যাব এমন সময় দেখি রিহান দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভ্রুকুচকে বললাম, কি ব্যাপার, এত রাতে তুই এখানে কি করছিস? হিসাব নিকাশ বুঝতে। মানে কিসের হিসাব? রুমে ঢুকতে হলে আমাকে আগে 5,000 টাকা দিতে হবে, নাইলে আজকে আর তোমার কপালে কিছুই জুটবেন। তুই আবার চাঁদাবাজি করা কবে থেকে শিখলি? এই তো আজকে থেকেই। আমি একটা টাকাও দিতে পারবো না, যা এখান থেকে। ভালোই ভালোই দিয়ে দাও বলছি। না দিলে কি করবি? আমি ভাবিকে গিয়ে বলে দিব যে তুমি মাঝে মাঝে সিগারেট খাও। ব্ল্যাকমেইল করছিস? যা তুমি মনে করো। আমি আর তর্ক না করে পকেট থেকে টাটকা 5টা 1000 টাকার নোট বার করে ওকে দিলাম। এই নে ধর, আর এখান থেকে ফোট। বাহ, এত সহজেই দিয়ে দিলে? মনে হয় ভাবিকে দেখার জন্য প্রাণ চলে যাচ্ছে। তবে রে, বলেই আমি রিহানকে তাড়া দিতে নিলাম। অমনি রিহান দৌড়ে চলে গেল। আমি আর কিছু না বলে সোজা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ফারজানা বিছানায় বসে আছে ইয়া বড় ঘুমটা দিয়ে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম ওর কাছে, ওর পাশে গিয়ে বসলাম। তারপর ধীরে ধীরে ঘুমটাটা সরালাম। মাশাল্লাহ, এত সুন্দর আমার বউ। ফারজানা লজ্জা পেল অনেক। বাহ, লজ্জা পেলে তো আরও সুন্দর লাগে তোমাকে। আপনিও না? আমি হালকা হেসে বললাম, এত চুপ করে আছো কেন? আজকে তো তোমার কথা বলার কথা। ফারজানা আঙ্গুল দিয়ে শাড়ির আঁচল মুচড়াতে মুচড়াতে নিচু স্বরে বলল, কি বলবো, সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। ভয় লাগছে? সে আস্তে করে মাথা নেড়ে বলল, একটু। নতুন ঘর, নতুন জীবন, মনে হচ্ছে এসবের জন্য আমি এখনো ভালোভাবে প্রস্তুত হতে পারিনি। আমি ধীরে ধীরে ওর হাতের ওপর হাত রাখলাম। ও কেঁপে উঠল হালকা করে, কিন্তু হাত সরালো না। ভয় পাওয়ার কিছু নেই, তুমি একা না। আজ থেকে আমরা দুজন এক টিম। ফারজানা মুখ তুলে একবার তাকালো, চোখে লাজ, কিন্তু তার থেকেও বেশি ভরসা। আপনি সত্যি আমার পাশে থাকবেন তো? হ্যাঁ, অবশ্যই। আমার এখনো মনে আছে বারান্দায় দাঁড়িয়ে যে মেয়েটা বলেছিল আমি ডাক্তার হতে চাই, আর আমি তাকে বলেছিলাম যে সে হবে আমার ভবিষ্যতের পার্সোনাল ডাক্তার। অবশেষে সে হতে যাচ্ছে। ফারজানার ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। আপনি সব মনে রাখেন কেন? কারণ তুমি বলেছিলে। ঘরে হালকা ফুলের গন্ধ, বাইরে দূরে কারো হাসির শব্দ মিলিয়ে যাচ্ছে, ভেতরে শুধু নরম নীরবতা। আমি আস্তে আস্তে বললাম, আজ থেকে তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন। তুমি ডাক্তার হবে, আমি পাশে থেকে সবসময় তোমাকে সাপোর্ট করে যাব। সত্যি? আরেকটা কথা। বলুন। যদি কখনো আমার কোনো কথা অথবা অন্য কোনো কথায় কখনো কোনো কষ্ট পাও, তাহলে সরাসরি আমাকে বলবে, মনের মাঝে লুকিয়ে রাখবে না। ফারজানার চোখ ভিজে উঠল। আমি কাঁদলে আপনি বিরক্ত হবেন না তো? আমি মাথা নাড়িয়ে বললাম, তোমার কান্না মানে আমার দায়িত্ব, আর তোমার হাসি মানে আমার জিত। সে ধীরে ধীরে একটু কাছে সরে এলো, হাতটা আমার হাতে ঠেকালো। লজ্জায় কথা বলছে না, কিন্তু দূরেও যাচ্ছে না। কিছুক্ষণ দুজনেই চুপ। নীরবতার মাঝেই নতুন জীবনের প্রথম শান্ত মুহূর্তটা তৈরি হলো, যেখানে কথা কম কিন্তু বোঝাপড়া অনেক। আমি হালকা স্বরে বললাম, ধন্যবাদ। কিসের জন্য? আমার জীবনে আসার জন্য। সে চোখ নামিয়ে ছোট করে বলল, আমিও তো একই কথা বলতে চেয়েছিলাম। তাই তো আমি আগে বলে দিলাম। ঘরের আলো নরম হয়ে আসছে, বাইরে রাত গভীর হচ্ছে। দুজন অচেনা মানুষ ধীরে ধীরে সবচেয়ে আপন মানুষ হয়ে ওঠার পথটা শুরু করলো, ভরসা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, আর একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে। শেষ রাতে জানালার বাইরে চাঁদের আলো নরমভাবে ঘরে ঢুকছিল। দুজনের হাত একসাথে জড়িয়েছিল,
নতুন এক জীবনের শুরু, ভালোবাসা আর বিশ্বাসে ভরা। কিছু সম্পর্ক হঠাৎ করে শুরু হয়, কিন্তু সারা জীবন থেকে যায়। আর এই গল্পটা ঠিক তেমনই। আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন আরও রোমান্টিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।